ফ্রি সেগমেন্ট আপনাদের কমেন্ট আপনারা শুনবো। মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে আপনারা কি ভাবছেন, কিংবা নারী টি-20 দল আজকে মাঠে নামবে তাদের নিয়ে আপনাদের ভাবনা, কিংবা ইন্ডিয়াতে যে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ রাফি সেটা নিয়েও দর্শকদের মনে অনেক রকমের প্রশ্ন। তো সরাসরি প্রশ্নে যাওয়াই মনে হয় ভালো। এমডি শিবলু সাদিক তিনি কমেন্ট করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদের টি-20তে এখানেই থামা উচিত, কারণ সামনে অনেক নতুন প্লেয়ার আছে, তাদেরকে গড়ে তোলা লাগবে। আমি তার পারফরমেন্স করে বলছি না, আর পারফরমেন্স এখনও দলকে অনেক কিছু দিতে পারবে, কিন্তু লিজেন্ডের ফর্মে থেকে বিদায় নেওয়া ভালো। হ্যাঁ, খুবই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তিনি করেছেন, এবং হার্শ ট্রুথ তিনি বলেছেন যে ইয়াং প্লেয়ারদের জায়গা করে দিতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম টি-20-র ধরনটা কিন্তু অনেকখানি বদলে গেছে। ইনিশিয়ালি 2007-এর বিশ্বকাপের কথা মনে আছে, ইন্ডিয়ার গ্রেটদের সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, তারা রাহুল দ্রাবিড় কেউ আসলে বিশ্বকাপটা খেলেননি। তখন মনে হচ্ছিল এই ফর্ম্যাটটা বুঝি শুধু ইয়াং ক্রিকেটারদের ফর্ম্যাট, কিন্তু সেই জায়গায় অনেকটাই বদল এসেছে। এখন কিন্তু এক্সপিরিয়েন্সেরও টি-20-তে বহুত দাম আছে, এবং বাংলাদেশের যেহেতু এই মুহূর্তে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সে অর্থে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই নেই। পঞ্চপাণ্ডবের কথা আমরা সবসময় বলে থাকি, সেখানে কিন্তু শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ অবশিষ্ট আছেন। আমার মনে হয় এক দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ারেরও দরকার আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অভিজ্ঞতার দাম আমরা অনেকবারই আসলে টের পেয়েছি। অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার আমাদের খাবি খাইয়েছেন। দীনেশ কার্তিকের কথা মনে পড়ছে, নিদাস ট্রফিতে আমাদের ফাইনালে আমাদের আসলে মন ভেঙেছিলেন। তো সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা ইন্ডিয়া সিরিজটাতে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে ডিসিশন মেকিং করাটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে। পরের যে প্রশ্ন, কাউসার আহমেদ তিনি বলছেন, ভারতের টপ অর্ডারে যারা খেলবেন তাদেরকে কি আমরা সহজে আটকাতে পারবো? কারণ তাদের উপরের যে কেউ দাঁড়ালে রানের পাহাড় হবে। কেমন হবে বাংলাদেশের একাদশ? এবাদত ফিট থাকার পরও দলে না নিয়ে সাথে কেন নেওয়া হলো? আশা করি উত্তর পাবো। এবাদত তো আসলে ফিট ঠিক 100% ফিট না। উনি বোলিং করতে পারছেন, রান আপ শুরু করেছেন, তবে 100% ফিট মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য যে ফিটনেসটা দরকার একদম পুরো রিদমে বোলিং, সেটা তিনি এখনো করতে পারছেন না। তবে তিনি যেহেতু 70-80% রিকভার করে ফেলেছেন, ফলে খুব শীঘ্রই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন। তো ফলে ফেরার আগে তিনি যেন সেই ড্রেসিং রুমের ভাইবে আবার ফিরতে পারেন, কিংবা ওই যে প্র্যাকটিস যে ফ্যাসিলিটি, ধরেন আপনি ইন্ডিয়াতে থাকলে যে ধরনের ফ্যাসিলিটিতে প্র্যাকটিস করতে পারবেন, ন্যাশনাল টিমের সাথে থাকলে, আপনি মিরপুরে থাকলে তো সেই ফ্যাসিলিটিটা পাবেন না। ফলে সেই জায়গাটার জন্য এবাদতকে সাথে নিয়ে যাওয়া হয়েছে, তবে তিনি স্কোয়াডে নেই। এবং পরের এছাড়া আরেকটা প্রশ্ন উনি করেছেন যে ভারতের টপ অর্ডার ব্যাটারকে কি বাংলাদেশ? ভারতের টপ অর্ডার শুধু না, ভারতের পুরো ব্যাটিং অ্যাটাকই আসলে বিধ্বংসী একটা ব্যাটিং অ্যাটাক। আইপিএল তারা খেলে থাকে, এবং আইপিএলের চেয়ে কঠিন পরীক্ষা আমার মনে হয় না টি-20-তে সারা দুনিয়াতে আর কোথাও আছে বলে। তো সেই পরীক্ষায় যারা রেগুলার বেসিসে বছর পর বছর ধরে ক্লিক করে আসছে, সেই জায়গায় আসলে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে তাদের জন্য অনেকখানি সহজ। কিন্তু বাংলাদেশও কিন্তু একটা টি-20 জিতেছিল সবশেষ সিরিজে, তারা যখন ইন্ডিয়াতে খেলতে গিয়েছে। বাংলাদেশ তারা হারিয়েছে রোহিত শর্মার অধীনে, সেই দলটা খেলছিল, পূর্ণশক্তির দলকে বাংলাদেশ হারিয়েছে। তো সেই সুখস্মৃতির পুনরাবৃত্তি ঘটুক, সেটা আমরা চাইবো। এবং বাংলাদেশের একাদশ কেমন হবে তিনি জানতে চেয়েছিলেন। এটা বলা একটু মুশকিল এই মুহূর্তে, কেননা যেহেতু অনেক রদবদল হয়ে গিয়েছে। পারভেজ হোসেন ইমন দলে আছেন, রাকিবুল হাসান দলে আছেন, তাদের কাউকে আসলে টেস্ট করা হবে কিনা 3টা টি-20-তে সেটা বলা মুশকিল। এবং ওপেনিংয়ে কোনো পরিবর্তন আসবে কিনা, জাকের আলী অনেক, তার জায়গা কোথায় হবে, অনেক কোয়েশ্চেন আছে। নিশ্চয়ই এটা নিয়ে আমাদের সেই ব্যাপারটা জানতে হলে আপনাকে টি স্পোর্টসের সঙ্গে থাকতে হবে। আশা করি আপনি সেই উত্তর খুঁজে পাবেন। আজকে সেই সময়টা খুব বেশি নেই। পরের কমেন্টে যাব। মোহাম্মদ আরাফাত হোসেন তিনি বলছেন, সাকিবের অবসরের পরে তার অভাব পূরণের কথা পরেই থাক, তাকে ছাড়া তো একাদশ সাজাতেই কষ্টকর হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানে আমাদের পাইপলাইনে এমন অলরাউন্ডার তৈরি করতে পেরেছি আমরা যে একাদশ সাজাতে সহায়তাটুকু করতে পারবো। মিরাজ আছেন, শেখ মেহেদী আছেন, শামীম পাটোয়ারি আছেন। ইন্টারেস্টিংলি উনি পাইপলাইন কথাটা বলেছেন। এখন ধরুন মেহেদী মিরাজ বা শেখ মেহেদী, তাদেরকে তো আমরা পাইপলাইনের প্লেয়ার বলতে পারি না। পাইপলাইনে আসলে আমাদের অলরাউন্ডার আছে কিনা একটা ব্যাপার, যে শেখ মেহেদী, মিরাজ কিংবা শামীম পাটোয়ারি, এই যে 2-3 জনের নাম আমরা বলছি, তারা যদি কোনো কারণে ফেল করেন, তারা যদি প্রুভ করতে না পারেন আমাদের কি আর ব্যাকআপ প্লেয়ার আছে কিনা, ইন্ডিয়ার যেমন সেটা আছে বা অন্য যে কোনো দলের হয়তো বা সেটা আছে, সেই জায়গাটাতে বাংলাদেশে নেই। সেই জায়গাটাতে আসলে ওই যে বারবার একই কথা বলতে হয় যে আপনার ঘরেরা টি-20 স্ট্রাকচার যদি ডেভেলপ না করে, আপনার যদি টি-20 টুর্নামেন্ট না থাকে, আপনি পারবেন না। শুধু এক বিপিএল দিয়ে তো আপনি প্লেয়ার তৈরি করতে পারবেন না, এবং বিপিএল এর কোয়ালিটিও ইমপ্রুভ করতে হবে। বিপিএল এর কোয়ালিটিও হচ্ছে না, ঘরোয়া টি-20ও নেই।
আসলে টি-20 ক্রিকেটে প্লেয়ার তৈরি করা আসলে খুব মুশকিল। যেহেতু বিসিবির বেশ কিছু রদবদল এসছে এবং ওভারঅল একটা সোশিও পলিটিক্যাল চেঞ্জ খুব সম্ভবত বিপিএল এর আগে একটা টি-20 এক্স্যাক্টলি, তো সেটা আশা করি এবার ঘটবে। বিপিএল এর মান উন্নয়ন হবে, যেটা প্রথম দুটো আসরে আমরা দেখেছিলাম যে বিপিএল বলা হতো যে আইপিএল এর পরেই সবচেয়ে কম্পিটিটিভ টুর্নামেন্ট, এবং সব দিক মিলেই আসলে বিপিএল এর একটা চেঞ্জ হওয়াটা এই মুহূর্তে খুব সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পরের যে কমেন্ট, এমডি তামিম ইসলাম জাহিদ তিনি কমেন্ট করেছেন, দলের পারফরমেন্সের কারণে শান্তর বাজে পারফরমেন্স ঢাকা পড়ে যাচ্ছে, সে অনেক দিন ধরে রান পাচ্ছে না, তাকে একটা সিরিজ ড্রপ করা উচিত। তাই কি? শান্ত তো সবশেষ চেন্নাই টেস্টে একটা 80 অড রানের ইনিংস তিনি খেললেন। আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন শান্ত হ্যাজ বিন স্প্লেন্ডিড, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে আসলেই তার পারফরমেন্সের উপর ক্যাপ্টেন্সির চাপটা পড়ছে কিনা। আমরা অনেক লেজেন্ডারি ক্রিকেটারদেরকেই দেখেছি যখন তারা ক্যাপ্টেন্সি পান সেভাবে ক্লিক করতে পারেন না, তো সেটা বাড়তি প্রেশার হয়ে যাচ্ছে কিনা সেই কলটা আসলে আমি মনে করি পার্সোনালি। শান্ত অবশ্য গতকালকে বলেছেন যে তিনি তার পারফরমেন্স নিয়ে খুব একটা ভাবছেন না, তিনি জানেন যে তিনি খুব দ্রুতই আবার তার ফর্মে ফিরবেন। এই আত্মবিশ্বাসটাও তো রাখি আমরা আপাতত। ডেফিনেটলি আত্মবিশ্বাসটাও গুরুত্বপূর্ণ। অনেক তিনি যে ভেঙে পড়ছেন না এবং তিনি হোপফুল, তার ক্যালিবার আছে, তার প্রতিভা আছে, নিঃসন্দেহে শান্ত আমরা একটা কামব্যাক এই সিরিজে প্রত্যাশা করতে পারি। পরের যে কমেন্ট, সবশেষ কমেন্ট, মোহাম্মদ জাহিদুল ইসলাম আপন, তিনি বলছেন দীর্ঘ 10 বছর টি-20 বিশ্বকাপে, দীর্ঘ 10 বছর পর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয়, নিগার সুলতানার উইনিং মুভমেন্টসটা বলে দেয় একটা জয় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। নিঃসন্দেহে এটা আসলে এটা প্রেশাস মোমেন্ট। নিগার সুলতানার যদি তিনি আসলে কান্না আটকাতে পারেননি, নিশ্চয়ই তার জন্য ইমোশনাল সিচুয়েশন তো বটে, গোটা বাংলাদেশ টিমের জন্যই একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। সেই আবেগটাকে এখন সরিয়ে মাঠের খেলায় একদম লজিক্যাল গ্রাউন্ড থেকে বাংলাদেশকে পারফর্ম করতে হবে, এবং প্রতিপক্ষ যেহেতু ইংল্যান্ড, হোমওয়ার্কটাও সেরকম পোক্ত হওয়া চাই। এক্স্যাক্টলি, এবং ওই যে আপনি যেটা বলছেন যে ইংরেজি পরীক্ষা খুব সম্ভবত আমাদের ছোটবেলায় সবচেয়ে মানে যেই পরীক্ষার আগে একটু পেট ব্যথা হতো, একটু জ্বর আসতো, ফলে সেই পরীক্ষাটা যেহেতু জ্যোতিদের যেন পেট ব্যথা বা জ্বর না আসে, তারা যেন নিজেদেরকে স্ট্রং রেখে ওই যে তারা যে মোমেন্টামটা আছেন সেই মোমেন্টামটা যেন তারা ধরে রেখে বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেন, অন্তত ফাইটটা দিতে পারেন, নিজেদের আত্মবিশ্বাসটা ধরে রেখে সেই প্রত্যাশা আমরা করব। সেই প্রত্যাশা রেখেই বোধহয় রাফি আজকের মতো আমরা বিদায় নিতে পারি। আপনাদেরকে ক্রিকেট শো দেখার জন্য এবং দ্য ফুটবল শো কিংবা টি স্পোর্টসে সব ধরনের খেলা দেখার জন্য আপনাকে চোখ রাখার আমন্ত্রণ জানাবো। টি স্পোর্টসেই আমাদের সাথেই থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.